কে 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 আপনি? 100 বছরের অধিক পুরানো পরিত্যক্ত একটি বাড়ি, অভিশপ্ত মায়াবী সেই রাত্রি। ক্ষুব্ধ উন্মত্ত প্রকৃতির কোলে নিদ্রাচ্ছন্ন দুই উন্নত মস্তিষ্কের প্রাণী। একজন যদি শরীরী হয়, তাহলে অপরজন কে? ব্লু ওয়েভ এন্টারটেনমেন্টের এক বিশেষ নিবেদন, সৌভিক কুমার দাসের লেখা পোড়ো বাড়ি। গল্পের লেখক রোমাঞ্চকর আবহ প্রস্তুতের খাতিরে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কিছু ঘটনা উপস্থাপন করেছেন। সমাজে কোনোরূপ কুসংস্কার ও ভীতি সঞ্চারণের জন্য নয়। আশা করি সকল শ্রোতা গল্প শোনার আনন্দে গল্পটি উপভোগ করবেন। রাজাদার চরিত্রে ও আবহ সঙ্গীত পরিচালনায় ঋত্বিক সর্দার, ছোট মামা ও অন্যান্য চরিত্রে সৌভিক কুমার দাস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ব্লু ওয়েভ এন্টারটেনমেন্ট। শুরু হচ্ছে পোড়ো বাড়ি। ঘোর নিম্নচাপ। বৃষ্টিটা শুরু হয়েছে সকাল থেকেই, মাঝে মাঝে হালকা ঝড়ও হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে জানলার সামনে এসে দাঁড়ালাম। আকাশ কালো হয়ে এসেছে। কে বলবে এখন দুপুর? যেন চতুর্থ প্রহর পার করে এখন সন্ধে হওয়ার উপক্রম হয়েছে। এই রকম আবহাওয়ায় একটা গল্প না হলে ঠিক জমে না। তাই ভাইকে নিয়ে চলে এলাম ছোট মামার রুমে। ছোট মামা হলেন গিয়ে আমাদের গল্পের ভাণ্ডার। কত রকমের সব গল্প, দেশ বিদেশ, রূপকথা, অ্যাডভেঞ্চার, জীবজন্তু। আর মামার গল্প বলার ধরনটাও ছিল অন্যরকম। এত সুন্দর করে গুছিয়ে গল্প বলতেন যেন গল্পের মধ্যেই হারিয়ে যেতাম। রুমে এসে দেখি মামা কাঠের চেয়ারটিতে বসে একটা সিগারেট ধরিয়ে জানলার দিকে মুখ করে কি যেন চিন্তা করছে। আমাদেরকে দেখে মামা সিগারেটটা নেভাতে নেভাতে বললেন, আরে লালু হলু, আয় তোরা ভেতরে আয়, তোদেরই তো অপেক্ষা করছিলাম। কি গল্প শুনবি তো? আমি তো অবাক। মামা বুঝলো কিভাবে? কিছু বলতে যাব তার আগেই মামা বলে উঠল, ভাবছিস বুঝলাম কিভাবে? এই বৃষ্টির দিনে তোরা গল্প শুনবি না, সেটা কি হয়? এ মামা, আজকের না একটা ভূতের গল্প শুনবো। তক্ত বসে বুঝতে বুঝতে বললাম। ভাইও আমার কথায় সম্মতি জানালো। মামা বেশ নড়ে চড়ে একটু গম্ভীর গলায় বললেন, তাহলে তোদেরকে আমার একটা সত্যি ঘটনা শোনাই। ছোটবেলা থেকেই ভূতের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ছিল। পাড়ার জঙ্গলে ঘুরে বেড়ানো, শ্মশানে কিংবা কবরস্থানে রাত্রি কাটানো, এসব তো প্রায়ই ঘটতো। বন্ধুদের সাথে বাজি ধরে অনেক পয়সাও জিততাম। তখন সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পরীক্ষার ছুটিতে দার্জিলিং যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণের জন্য যাওয়াটা বাতিল হয়ে যায়। তাই মামার বাড়ি চলে গেল। মামা বাড়ি ভারী মজা, কি চর নাই, তাই না মামা? ভাই চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, একদমই তাই। মামা বাড়ি যত্ন আত্মীয়ের কোনো ত্রুটি থাকে না। তবে আমার যাওয়ার প্রধান উদ্দেশ্য থাকতো রাজাদা। আচ্ছা মামা, এই রাজাদাটা কে গো? রাজাদা হলো গিয়ে তোদের আরেক মামা, আমার মামার বড় ছেলে, আমারই বয়সী। ছোটবেলায় আমরা কত দুষ্টুমি করেছি। রাজাদা আর আমি একসাথে হলে কত রকমের গল্প, একসাথে পুকুরে চান করতে যাওয়া, একসাথে খেলতে যাওয়া, আরো কত কিছু। সেবারও তার অন্যথা হয়নি। একদিন খেলতে গিয়ে রাজাদার বন্ধুদের সাথে আলোচনার দরুন জানতে পারলাম মামা বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে প্রায় 100 বছরের পুরনো একটি পোড়ো বাড়ি আছে।
যা এখন ওখানে ভূতবাড়ি নামেই পরিচিত। ভূতের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকায় ওই বাড়িতে রাত্রি কাটানোর বাজি ধরলাম। ঠিক হলো, আমি আর রাজাদা ওই বাড়িতে রাত্রি কাটানোর জন্য যাব। রাজাদার যে ভয় একেবারে ছিল না তা নয়, তবে আমি থাকলে রাজাদার কোনো চিন্তা থাকে না। দিনটা ছিল শনিবার। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর রাজাদা ওই পোড়ো বাড়িতে যাওয়ার বন্দোবস্ত করতে লাগলাম। বিকেলের দিকে বন্ধুর বাড়িতে থাকার ছুতো দেখিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে রাজাদার এক বন্ধুও চলল পথ দেখিয়ে। আকাশটা খুব একটা পরিষ্কার নয়, হালকা কালো মেঘ যেন ধীরে ধীরে ভিড় জমাচ্ছে পূব আকাশে। গল্প করতে করতে 4 মাইল পথ হেঁটে চলে এলুম অনায়াসে। দূর থেকে রাজাদার বন্ধুটি আঙুল তাক করে দেখিয়ে দিল পুরো বাড়িটি। সন্ধ্যের গোধূলি আলোয় বেশ ভয়ঙ্কর লাগছে পুরো বাড়িটিকে। রাজাদার বন্ধুটি ওখান থেকেই ফিরে গেল, আর আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম বাড়িটির দিকে। বাড়িটি মাটির পাঁচিল দিয়ে ঘেরা, তবে সে পাঁচিলের অস্তিত্ব অতিশয় ভঙ্গুর। চারিদিকে বড় বড় ঘাস আর লতা গাছে পরিপূর্ণ। এখানে ভূতের অস্তিত্ব আছে কিনা জানি না, তবে সাপখোপের যে আলবাত অস্তিত্ব আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাড়ির সামনের দিকটায় একটা গেট। গেটটি বেশ ছোট, দুটো কাঠের দরজা দিয়ে একসময় আটকানো থাকতো গেটটি। তবে এখন একটি মাত্র উই খাওয়া দরজার কিছুটা অংশ বর্তমান, সেটাও আবার একটা হুকের আগায় লেগে ঝুলছে। আমি আর রাজাদা ধীরে ধীরে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরে ঢুকতেই পুরো বাড়িটিকে ভালোভাবে দেখতে পেলাম। দোতলা আধ ভাঙা মাটির বাড়িটার গা বেয়ে অসত্য গাছের কাণ্ডটা উঠে গেছে উপরে। উপরের টালিগুলো প্রায় নেই বললেই চলে। আমি আর রাজাদা বড় বড় ঘাসের উপর দিয়ে সন্তর্পণে পা বাড়াতে লাগলাম। বাড়ির সদর দরজাটা নেই, ভেতরটা কালো ঘুটঘুটে অন্ধকার। আলো জ্বালিয়ে ভেতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করার সাথে সাথেই বেশ কয়েকটা বাদুড় মাথার উপর দিয়ে কিছুক্ষণ ঘুরপাক খেয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলাম, তারপর আবার আলো ফেলে এগোতে লাগলাম। চারিদিক স্যাঁতস্যাঁতে, দেওয়ালগুলোতে মাটি প্রায় নেই বললেই চলে। কঙ্কালের হাড়ের মতো কাঠামোগুলো বের করে জীর্ণ বাড়িটা কোনো রকমে ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম, আর উপরে উঠতেই হলো সর্বনাশ। সিঁড়ির ধাপ ভেঙে আমি শটান পড়লাম নিচে। রাজাদা কোনো রকমে খুঁটি চেপে নিজেকে সামলে নিল। বাড়িটা যে কোনো মুহূর্তে আমাদের মাথার উপর ভেঙে পড়তে পারে, তাই একটু সতর্ক হলাম। পায়ে প্রচন্ডভাবে মচকা লেগেছে, পড়ে গিয়ে ভালোভাবে হাঁটা চলা করতে পারছি না। আর উপরে গেলাম না, নিচে একটা পরিষ্কার জায়গা থেকে বসে পড়লাম। রাজাদা ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালিয়ে দিল। যেই জায়গাটায় আমরা বসেছি তার ঠিক সামনেটা একটা আরাম কেদারা, অর্ধেকটা উইতে খাওয়া। কেউ বসলেই যেন কেদারাটি ভেঙে মাটিতে মিশে যাবে। ঘড়িতে দেখলাম 8:30। মোটামুটি ভাবে সব গুছিয়ে নিয়ে রাজাদা ব্যাগ থেকে কিছু শুকনো খাবার বের করলো। খাবার খেয়ে একটু বিশ্রামের বন্দোবস্ত করছি, এমন সময় স স করে বৃষ্টি নামলো। বৃষ্টি যে হবে তা আগে থেকেই আঁচ করেছিলাম, তাই বেশ একটু
উঁচু ও নিরাপদ জায়গা থেকেই আসর পেতেছিলাম। চারিদিকে লতা জড়ানো হাড় বের করা দেওয়ালগুলো দিয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে, আর মোমবাতি হালকা আলোয় তা বেশ চিকচিক করছে। সেই দৃশ্য লক্ষ্য করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানা নেই। তখন রাত 1টা হবে। ঘুমের মধ্যেই একটা ক্ষীণ আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা এক নাগাড়ে হয়ে যাচ্ছে, যেন কেউ পুরনো দরজাকে একবার খুলছে আবার বন্ধ করছে। ঘুমটা ভেঙে গেল, আর ঘুমটা ভাঙতেই আওয়াজটা জোরালো হলো, যেন আমার সামনেই কেউ আওয়াজটা করে যাচ্ছে। কিন্তু কিছু ঠাওর করতে পারলাম না। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, মোমবাতিটাও নিভে গেছে অনেকক্ষণ। ধীরে ধীরে রাজাদাকে ডাকলাম, রাজাদা, রাজাদা, রাজাদা। সেও ধীরে ধীরে উঠে বসল। হঠাৎই একটা বিদ্যুতের আলোয় যা দেখলাম, তাতে আমাদের শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। বিদ্যুতের আলোয় দেখি আমাদের সামনের সেই আরাম কেদারায় একটি কঙ্কালসার লোক। একবার এদিক আবার ওদিক দোল খাচ্ছে। পরনে সাদা ধুতি আর গলায় সাদা কাপড়। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাদের দিকেই চেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিটা বন্ধ হতেই আবার সব অন্ধকার। তবে এবার অন্ধকারে লোকটির চোখ দুটিকে বেশ লক্ষ্য করতে পারছি। চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। রাজাদা চেঁচিয়ে উঠল, কে 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 আপনি? আর তারপরেই সেই ক্যাচ ক্যাচ আওয়াজটা বন্ধ। চারিদিক নিশ্চুপ। বিদ্যুতের ঝলকানিতে দেখলাম সেই কঙ্কালসার লোকটি আর নেই। হঠাৎই পুরো ঘর জুড়ে একটা অসম্ভব তীক্ষ্ণ আওয়াজ শুরু হলো, আর শয়ে শয়ে বাদুড় উঠতে আরম্ভ করলো মাথার উপরে। একটা বিকট অট্টহাসি যেন ছুটে বেড়াচ্ছে ঘরের চারিদিকে। হঠাৎই অনুভব করলাম আমার পাশে রাজাদা নেই। আমি জোরে জোরে চিৎকার করে ডাকতে লাগলাম, রাজাদা, হে রাজাদা, রাজাদা। কিন্তু আমার সেই গলার স্বরকে ছাপিয়ে গেছে সেই অট্টহাসি। কানটা ভঁ ভঁ করতে লাগলো। কিছুই যেন শুনতে পাচ্ছি না আমি। আমি অন্ধকারে ব্যাগ হাতড়ে কোন রকমে একটি মোমবাতি বের করলাম। তারপর জ্বালিয়ে সামনে ধরতেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমার সামনের কেদারায় স্বয়ং রাজাদাই বসে। এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। লাল টকটকে চোখ দুটো দিয়ে যেন প্রতিশোধের আগুন ঠিকরে বেরোচ্ছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। শুধু ধীরে ধীরে বলে উঠলাম, রাজাদা। হাত থেকে পড়ে গেল মোমবাতিটা। কোনো দিকে না তাকিয়ে সদর দরজার দিকে দৌড় লাগালাম। দৌড়াতে পারছি না। পায়ের ব্যথাটা বেশ অনুভব করতে পারছি, কিন্তু তাও সর্বশক্তি দিয়ে দৌড়তে লাগলাম। আর দিক শূন্য হয়ে দৌড়তে গিয়ে আমি সজোরে ধাক্কা মারলাম গেটের বুকের সাথে লেগে ঝুলতে থাকা দরজাতে। আর দরজা সমেত গড়িয়ে পড়লাম সামনের মাঠে। আমার হাঁটু কাঁপতে আরম্ভ করেছে। ঠিকভাবে দাঁড়াতে পারছি না। সামনের ওই বাড়িটা যেন একটি মৃত্যুপুরীর মতো তেড়ে আসছে আমার দিকে।
বাতাসের আওয়াজ আর বিদ্যুতের ঝলকানি সবকিছুই যেন আমাকে মেরে ফেলার জন্য ওঁত পেতে বসে আছে। হঠাৎ করেই গেটের সামনে একটা আবছায়া দেখতে পেলাম, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তা দেখে কিছুটা পথ হামাগুড়ি দিয়ে আবার উঠলাম, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়তে লাগলাম। মাঠের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। চারিদিকে মাঠ আর মাঠ। প্রায় ঘন্টাখানেক প্রাণপণে এভাবে দৌড়ানোর পরে রাস্তায় এসে উঠলাম। এবার আমার কানের ভঁ ভঁ আওয়াজটা যেন আস্তে আস্তে বন্ধ হলো। চারিদিকে ঝিঝির ডাক শুনতে পাচ্ছি। হঠাৎ পেছন থেকে রাজাদার আওয়াজ শুনতে পেলাম। আরে ভাই, আরে এই তো আমি এখানে এখানে এই যে, আরে আমাকে একা ফেলে যাস না। উফ, উফ, দাঁড়া দাঁড়া, আসছি আসছি দাঁড়া। আমি পেছন ফিরে তাকালাম। হ্যাঁ, এ তো সত্যিই রাজাদা। তাহলে আমি চেয়ারে কাকে দেখলাম? রাজাদাকে প্রশ্নটা করলাম। রাজাদা বলল, চেয়ারে চেয়ারে আমি? কি যে বলিস? আরে আমি তো তোর ফাঁসি বসেছিলাম। হঠাৎ দেখলাম ব্যাগ হাতে একটা মোমবাতি বার করে জ্বাললি, তারপর কি একটা দেখে ভিড় খেয়ে দৌড় দিলি। আমিও তোর দেখা দেখি পেছনে দৌড় লাগালাম, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় ওই অন্ধকারে দেয়ালে ধাক্কা লেগে পড়ে গেলাম। তারপরেই একটা ভীষণ আওয়াজ শুনে বাইরে আসতে দেখলাম, গেটের দরজাটা খুলে মাটিতে পড়ে, আর কিছুটা দূরে তুই। আমাকে দেখে তুই সোজা দৌড় লাগালি, আর আমিও তোর পেছনে দৌড়াতে দৌড়াতে এখানে। কিন্তু তার যে ব্যাপার ভাই, তোকে এতক্ষণ ধরে ডাকলুম, তুই শুনতে পেলি না। রাজাদাকে দেখতে পেয়ে একটু সাহস পেলাম। আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, ভোর হচ্ছে। একটা গাছের তলায় দুজনে বসলাম। পাটা বেশ ফুলেছে। রাজাদা বলল, পুরো রাতটাই যেন একটা অভিশপ্ত রাত কাটালুম ভাই। আর তোর পাল্লায় পড়ে কোনোদিন কোনো পোড়ো বাড়ির ছায়াই মারাবো না, বলে রাখলাম। আচ্ছা, এটাই কি তাহলে তোমাদের শেষ অভিযান ছিল? বলে উঠলাম। হ্যাঁ, প্রকার বলতেই পারিস। এরপরে এমন দুঃসাহস আর কোনোদিন দেখাইনি আমরা। অন্ধকার হয়ে এসেছে, আর অন্ধকার হওয়ার সাথে সাথে বৃষ্টিটা আরও বেড়েছে। কারেন্টটাও যা গেছে এখনও আসেনি। মা একটা হ্যারিকেন জেলে মামার ঘরে দিয়ে গেলেন। মামা একটা সিগারেট জ্বালিয়ে বই পড়তে আরম্ভ করলেন। আমি আর ভাই একদৃষ্টে হ্যারিকেনের দিকে তাকিয়ে আছি। সেই কঙ্কালসার লোকটিকে যেন দেখতে পাচ্ছি ওই হ্যারিকেনের শিখার মধ্যে। এতক্ষণ শুনছিলেন সৌভিক কুমার দাসের লেখা পোড়ো বাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্য জানান কমেন্ট বক্সে। অতি শীঘ্রই এমনই চিত্তাকর্ষক সব নিবেদন নিয়ে উপস্থিত হবে ব্লু ওয়েভ এন্টারটেইনমেন্ট। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।